জীবনে সফলতা এবং ব্যর্থতা পাশাপাশি চলে, আর ব্যর্থতাকে অতিক্রম করতে পারলে সফলতার দেখা মেলে। আজকে আমরা কৃষকদের ঠিক ব্যর্থতা বলবো না, কৃষকদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো, আর সেগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা করব। আমরা আজকে চলে এসেছি নরসিংদী জেলার বেলাবো উপজেলার খামারের চর গ্রামে। স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ইসলাম মিম। চলুন ঘুরে দেখে আসি। কেমন আছেন আরমান ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? আমি ভালো আছি। আমরা তো একটা দেখতে পাচ্ছি যে কি সবজির জমিতে দাঁড়ানো আছে, তাই না? এখানে সব সবজি কি এখানে আছে? এখানে এই জায়গায় কাকরোল আছে। আচ্ছা, এটা তো আপনার নিজেরই জমি। জি। আর কি কি চাষ করছেন কাকরোল ছাড়া? আর চাষ করতেছি আপনার বেগুন আছে, মাত্র রানিং লাগাইছি। আচ্ছা। তারপর জালি আছে, লাউ আছে, তারপর ভেন্ডি আছে, নতুন সিম মাত্র উঠতেছে। আচ্ছা, তো আপনি কতদিন হচ্ছে এই চাষাবাদের সাথে সম্পৃক্ত? আমি আছি আজ থেকে 5 থেকে 6 বছর ধরে। আচ্ছা, মানে কি আপনি কি পারিবারিকভাবেই হচ্ছে কৃষি কাজ করে আসছেন? জি, আমি পারিবারিকভাবে কৃষি কাজ করে আসছি। আচ্ছা, তো এখন কি এটার কি সময় চলছে বা আপনি কতদিন আগে লাগিয়েছেন? এটা লাগাইছি আমি এপ্রিলের দিকে। আচ্ছা, তো অনেক দিন হয়ে গিয়েছে। হয়ে গেছে। আপনারা যে সময় লাস্ট সময় আর কি কাকরোলে। ও মানে হারভেস্ট করাও শেষ? হ্যাঁ হ্যাঁ শেষ। আর সামনে আর কয়েকদিন সময়, মাসখানেক সময় তুলতে পারবো আর কি। আচ্ছা, তো আমাকে একটু শুরু থেকে বলবেন যে কাকরোলের যে বীজটা বা কিভাবে হচ্ছে কাকরোলের গাছটা হয়? হ্যাঁ, কাকরোলের বীজটা আমরা হচ্ছে যে আমরা কাকরোলের মুথা বলি আর কি, যেটা আলু হয় আর কি। তো ওইটা আপনার গাছের গুঁড়ির থেকে আপনার জন্ম নেয়। আচ্ছা আচ্ছা। মাঝে নিচে আপনার আলু হয়। আলু আমরা এটি জমা করে আবার তুলে আবার জায়গায় জায়গায় আপনার পাঁচা থরক আমরা আবার রোপণ করি। আচ্ছা, একটা আলু থেকে কি হচ্ছে একটা গাছই হচ্ছে? একটা আলু থেকে আমরা কয়েকটা গাছ জন্ম নিতেছে। তারপরে তারপর আপনারা মাচা দিয়ে ওটা ছড়িয়ে দেন? ছড়িয়ে দিই আর কি। উপরে আমরা দড়ি, সুতা বা আপনার বাঁশের শলা এগুলা দিয়া আমরা তুলে দিই আর কি মাচার উপরে। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে এই যে আপনারা যে গাছটা লাগাচ্ছেন, যে কাকরোলের যে মোথা যেটা বলেন লাগাচ্ছেন, এর পরবর্তীতে কি কি যত্ন নিতে হয়? তারপর আপনার গাছে তুলে দিতে হয়, সময় সময় পানি দিতে হয়, সার দিতে হয়, ফসফেট দিতে হয়, বিষ প্রয়োগ করতে হয়, এগুলা করতে হয় আর কি। হারভেস্ট করা শুরু করেন কবে থেকে? হারভেস্ট করে শুরু থেকে আপনার যখন গাছ পুরোপূর্ণ মোটামুটি উঠে আসে মাছার মধ্যে, তখন থেকে শুরু হয় আর কি। তো আনুমানিক কতদিন হারভেস্ট করতে পারেন কাকরোল? কাকরোল আপনার প্রায় 5 থেকে 6 মাস এরকম। অনেক দিন তাহলে হারভেস্ট করতে পারছেন। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারবো যে এই যে আপনারা যে হচ্ছে কাকরোল চাষ করছেন, এখান থেকে মোটামুটি ভালোই আপনারা ফলন পাচ্ছেন? ফলন আগে অনেক পাইতাম, এখন আর কিছু কম হয় আর কি। ফলনটা 2-3 বছর যাবত একটু কম হচ্ছে আমাদের আর কি। কেন ফলন ভালো হচ্ছে না? 2 থেকে 3 বছর মানে কয়েকবারই হচ্ছে আপনার খারাপ ফলন হচ্ছে? 2-3 বছর হইতেছে কি আপনার এই গাছগুলো এরকম ভাবে মারতেছে না, মানে আগাছাগুলো নিতে পারতেছে না। আচ্ছা। তারপর রাত্রে আমরা পোকার আক্রমণ করে অনেক আলোর কারণে। আলোর কারণে বলতে রাতের বেলায় বুঝতে পারছি না। রাতের বেলায় আমাদের এই জায়গায় একটা মেল হইছে আর কি। আচ্ছা। ওই জায়গার একটা আলো পড়ে আর কি, সারে আমাদের চোখের মধ্যে একটা আলো পড়ে, হয়তো আমার মনে হয় ধারণা আর কি। এই কারণে আমরা রাত্রেবেলা আমরা দেখি যে অনেক পোকামাকড়গুলো আছে, যেগুলো উড়াউড়ি করে আমরা পাতার মধ্যে বসে যে ফুলগুলো আমরা পরাগায়ন করবো, যে কাকরোলের ফুলগুলো সেটা, এগুলোর মধ্যে কীরা জন্ম নেয় ওই যে পোকার জন্য। আচ্ছা। পোকাগুলো বসলে তো কীরা আসে, যে আমরা ফলনটা কিছু কম হয়। তো আপনারা কি পোকা দমনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন? পোকা দমনের জন্য আপনার আমরা রাত্রে তো আর কোনো প্রয়োগ করা যায় না, দিনে প্রয়োগ করতে হয়। আমরা স্প্রে করি বিষ দিনের বেলা করিতে, রাত্রে বেলা যেটা নষ্ট হয় এটা তো আমরা রাত্রে বেলা পোষাইতে পারি না। আচ্ছা। ওই যে আমরা এই পাতাগুলা দেখলে বুঝতে পারবেন, এই যে পাতাগুলা, এগুলো পাতার মধ্যে বসে। ও আচ্ছা, এই মানে পাতাগুলো এমন হয়েছে কি পোকার আক্রমণে হয়েছে আর কি। আচ্ছা, কিন্তু আপনি একটা জিনিস বলেন যে এটা কি হচ্ছে এই যে কারখানার যে লাইট, এর আগে কি এই ধরনের সমস্যা ছিল না? না, এই ধরনের সমস্যা ছিল না আর কি, মানে ধারণা করতেছি যে পোকার কারণে এগুলা হইতেছে আর কি। আচ্ছা, তো ভাই মাঝে আমি একটা কথা বলবো, এই সমস্যা কি শুধুমাত্র আপনার একার নাকি হচ্ছে? না না না, আমার একার না। ওই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই জমিগুলো আছে, যে জমিগুলো না লাইট পড়তেছে, ফোকাস করতেছে, সব জমি একই অবস্থা। মানে অন্য কৃষকরা আপনার মতো একই সমস্যার সম্মুখীন। তো আমরা তো জানি যে হচ্ছে ফেরোমন ফাঁদের কথা, আপনারা কি সেই বিষয়ে কখনো হচ্ছে চেষ্টা করে দেখেছেন যে ওটা দিয়ে পোকা দমন করা যায় কিনা? না, ওইগুলো তো আপনার আমরা যে চক আছে, এই চকের মধ্যে এগুলো ব্যবহার হয় না আর কি। আমরা হয়েছে বিষের উপর নির্ভরশীল, আমরা বীজ দিয়ে কৃষিকাজ করি আর কি। এগুলো বলে কৃষি অফিসারটা এসে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা একজন আর দুজন তার করতে পারি না আর কি, সবাই করতে পারলে হয়। ফেরোমন ফাঁদ ব্যবহার করলে মোটামুটি সবারই করতে হবে। হ্যাঁ, আমরা সবাই তো আর করতে পারি না। একজন করলে যদি আমি লাগাই এগুলা,
তখন অন্য পাশের যে ক্ষেতগুলো আছে জমিগুলো আছে ওই জমি থেকে পোকা আবার আমারটার মধ্যে আকৃষ্ট হয় বেশি। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে মানে সামগ্রিকভাবে সবাই মিলে যদি পদক্ষেপগুলো নেয় তাহলে যদি হচ্ছে মানে লোকসান তো সবারই হচ্ছে, জি, লোকসান সবার ফলন হচ্ছে। কম সবারই হচ্ছে, সেক্ষেত্রে উদ্যোগটাও কিন্তু সামগ্রিকভাবে সব কৃষকরা যদি আপনারা এক হয়ে নিতে পারতেন তাহলে সবার জন্য সম্ভবত ভালো হতো। তো এইটা ছাড়া আপনি আর কি কি সমস্যার, মানে আমরা তো একটা লাইটের সমস্যার কথা শুনলাম, এইটা ছাড়া আপনার কি মনে হয় যে এই ফলন কম হওয়ার পিছনে আর কি কারণ থাকতে পারে? ফলন কম হওয়ার হতে আর্দ্রতার কিছু আছে, আপনার প্রচুর আর্দ্রতা, তাপমাত্রা বেশি, তাপমাত্রার কারণে আমার গাছ মরে যেতেছে। আচ্ছা, এবার তারপর প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টি আবার রোদ উঠে, রোদ উঠলে আমাদের যে মাটিগুলো স্যাঁতস্যাঁত ভিজা থাকে এইগুলোর কারণে আমার মনে করেন মাটি গরম হয়ে যায়, প্রচুর গরম হয়ে যায়, তারপর আলুগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, যে মোথার কথা যেটা বলছেন আর কি, এগুলো নষ্ট হয়ে যায়, গাছের গুড়ি আপনার পচা লাগে, সমস্যা হয়, মারা যায়। ওই যে অনেক গাছ দেখেন আপনি মারা গেছে, অনেক গাছগুলো মারা গেছে, আলুগুলো নষ্ট হয়ে যায়। ভাই, আমরা তো এখানে দাঁড়িয়ে কথা বললাম, চলেন একটু দেখি আমরা। হ্যাঁ চলেন। এখানে কি গাছগুলো কিছু মরে গিয়েছে মনে হচ্ছে, যে এখানেও মনে হচ্ছে এগুলো কি মরে গিয়েছে? এগুলো মরে গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তারপর আপনি বলছিলেন যে হচ্ছে আপনাদের হচ্ছে পরাগায়ন এখন আগের মতো হয় না, ওই বিষয়টা যদি আমাকে একটু বলতেন। পরাগায়ন হয় না, এই যে আপনার যে পরাগায়ন পোকা আছে একটা, জি, আগে অনেক পোকা আছে যে আপনাদের পরাগায়ন করে দিত। আচ্ছা, এখন তো এই পোকাগুলো না থাকে না, আচ্ছা, মারা গেছে আর কি অনেকগুলা, বা আমাদের বিষ প্রয়োগের কারণে নষ্ট হয়ে যায় আর কি। আমি একটা জিনিস দেখাই কিভাবে যে করে আর কি এগুলা। ওই যে আমার আজকে নতুন, এই যে এভাবে আমার আজকে যে করতে হয় আর কি। ও মানে আপনারা হাতেই পরাগায়নটা করছেন? পরাগায়ন করে দিতেছি। আচ্ছা, এই 2 দিন পরে এরকম হইব আমাদের। মানে কি এগুলো পরাগায়ন হয়ে গেছে? হ্যাঁ, পরাগায়ন হয়ে গেছে, এটা 2 দিন আগে হয়েছে আর কি এগুলা। আচ্ছা, এগুলো হচ্ছে 2 দিন আগে পরাগায়ন হয়েছে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাত্রই হচ্ছে ভাই আমাদের সামনে নিজের হাতে পরাগায়নটা করলো, আর এই যে এখানে এটা হচ্ছে 2 দিন আগে হচ্ছে, এটাও সম্ভবত তাই না? এগুলো হচ্ছে 2 দিন আগে হচ্ছে পরাগায়নগুলো করা। এখন এই যে কাকরোল আমরা একটু দেখতে পাচ্ছি ছোট, তারপর আছে এই জায়গায় আছে আপনার ওই 4-5 দিন হইছে এগুলা। ও আচ্ছা, এগুলা কি মানে 4-5 দিনের আগে এগুলো পরাগায়ন করা তাই না? আচ্ছা আচ্ছা, এগুলো হারভেস্টার কতদিন পরে করতেন? এগুলা হচ্ছে কি আপনার এক সপ্তাহ ম্যাক্সিমাম লাগে আর কি, আর 4-5 দিন যায়। ও মানে আপনারা হচ্ছে পরাগায়নের 7 দিন লাগে আর কি আপনার কাকরোল হইতে। মানে খুব দ্রুত কিন্তু তাহলে হচ্ছে আপনারা ফলনটা পেয়ে যান তাই না? মোটামুটি দ্রুতই, এক সপ্তাহ লাগে আর কি, 7 দিনের মতো লাগে আর কি। হ্যাঁ, ওই যে ওইদিকে আমরা কিছু কাকরোল দেখতে পাচ্ছি। গ্রোথ গুলো হচ্ছে না আর কি অনেক কাকরোলে, আচ্ছা, আর্দ্রতার কারণে। এটাও কি মানে 5 দিন আগে না? হ্যাঁ, 5-6 দিন আগে। ওইটা কেমন দেখা যাচ্ছে না কাকরোলটা? এটা হয়তো বা আপনার গোল হইতো, সুন্দর হইতো, আর বড় হইতো, ফ্রেশ এগুলা এটার মতো হইতো আর কি। এটা কেন হলো না এরকম? এগুলা হইছে কি আপনার এই যে আমরা বললাম যে পোকা আক্রমণ করে, কিরায় নষ্ট করে, এগুলা মিলে আর কি। আচ্ছা আচ্ছা, এগুলা এরকম হয়ে যায় আর কি, অনেক কার্পলে আপনার এরকম হয়ে যায়। আচ্ছা, অধিকাংশ কার্পলে। দর্শক, আমরা ভাইয়ের সাথে কথা বলে কিছু সমস্যার কথা শুনছিলাম, তো আমরা আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা কাকরোল, যেটা মানে কাকরোল যেরকমটা হওয়ার কথা ঠিক সেরকমটা হয়নি। ভাই বিভিন্ন সমস্যার কথা বলছিল, যার কারণে এগুলার মানে ফলনটা প্রপার হয়নি। তো আমরা আশা করছি যে ভাই আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো আপনি আমাকে যেটা বলছিলেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা, তো তারা কি আপনাদের এই সমস্যাগুলো নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে বা কি করছে? তারা আমাদের বলে ওই যে আপনার ফাঁদ ব্যবহার করার জন্য, তারপর স্টিকার ব্যবহার করার জন্য, তাবিজ দেয়, এগুলা বলে আর কি দেওয়ার জন্য। তাবিজ দেয় বলতে? তাবিজ বলতে ডিব্বার ভিতরে আপনার পানি দিয়ে এগুলা করে আর কি। আচ্ছা, তাবিজই বলে, ওরা তাবিজ আমাদের যেটা শিখাইছে আর কি, এগুলা বলে আর কি। আমরা তাহলে ওই সম্প্রসারণের যারা আছে তাদের সাথে কথা বলে আপনার এই তাবিজের বিষয়টা জেনে আলাপ করতে পারবেন। ভাই, আমি আপনার সাথে কথা বলে যতটুকু সমস্যা জানতে পেরেছি সেটা মানে আমি আরো কিছু কৃষকদের সাথে কথা বলবো, তাদের সমস্যাগুলো শুনে দেখবো যে আসলে আপনার এবং তাদের কথা আসলে কতটুকু মিল রয়েছে, এবং সেই সমস্যাগুলো নিয়ে আসলে কি করা যায়, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেটা নিয়েও আমরা ভবিষ্যতে কাজ করব। তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, আশা করছি আপনার ফলনও ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছে বেলাব উপজেলার এই নারায়ণপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। ওনার কাছে আমরা কৃষকদের যে সমস্যার কথাগুলো শুনেছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো।
আমরা এখানকার একজন কৃষকের সাথে কথা বলছিলাম, তার মানে মূল সমস্যা যেটা ছিল যে তিনি বিভিন্ন সবজি উৎপাদন করছেন, এর মধ্যে কাঁকরোল, সেটার উৎপাদন প্রায় গত ২-৩ বছরে আগের তুলনায় অর্ধেক হয়ে গিয়েছে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা কি মনে করছেন উৎপাদন কমে যাওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে? উৎপাদন কমে যাওয়ার পিছনে ওই কাঁকরোলটা হলো মেনলি প্রচুর খাবার লাগে। ওরা যে কাঁকরোলটা করে গামারি এবং হাইব্রিড যাতে নতুন আবাদ করতেছে, আচ্ছা। কাঁকরোলে প্রচুর পরিমাণ মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। ওই মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি যদি মাটিতে থাকে তাহলে কাঁকরোলের সাইজ ছোট হয়ে যাবে। বিশেষ করে বোরন সার যেটা আছে এর অভাব যদি মাটিতে থাকে তাহলে এটা অপুষ্ট হবে এবং পরিপক্ক হবে না আর কি, এবং এটার সাইজ এবড়ো থেবড়ো হয়ে যাবে। আমরা এই জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি যেন তারা মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার এবং অনুখাদ্য যেগুলো আছে মাইক্রো নিউট্রিয়েন্ট, সালফার, তারপরে ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক এগুলো ব্যবহার করার জন্য। যখন কৃষক এগুলো পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবে তাহলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আর কি। আমাকে কৃষক যেটা জানালো যে ওনাদের বিশেষ করে এই যে গ্রামটা, এই গ্রামে হচ্ছে একটা কারখানার কথা বললা বিশেষভাবে, যে কারখানা থেকে একটা আলো আসে যার কারণে নাকি অনেক বেশি পোকামাকড় হচ্ছে, সেই পোকামাকড়ের আক্রমণের জন্য উৎপাদনটা কম হচ্ছে। আপনাদের কাছে কি এরকম কোনো অভিযোগ গিয়েছে? হ্যাঁ, এই জায়গার বেশ কিছু কৃষক আমাদের মৌখিকভাবে জানিয়েছে যে ওই আলোটা রাত্রে সারা রাত্রি ওরা করে রাখে, লাইটিংয়ের ব্যবস্থা থাকার কারণে ওই পুরা মাঠটাই একবারে ওই আলোকিত থাকে সারা রাত্র। সেই ক্ষেত্রে আমরাও আমাদের স্যারের সাথে কথা বলছি যে প্রত্যেকটা ফসলেরই একটা ফটো পিরিয়ড থাকে, জি, যেমন 12 ঘন্টা 8 ঘন্টা। কারণ কাঁকরোলটা সারাদিনে পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে, রাত্রে দেখা গেছে প্রত্যেকটা ফসলেরই একটা রেস্ট দরকার। ওই ক্ষেত্রে যদি ওই সময় যদি পর্যাপ্ত আলো বিদ্যমান থাকে এটা অবশ্যই ফসলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে কৃষক যদি লিখিত কোনো এরকম অভিযোগ করে তাহলে আমরা আরও হয়তো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এক্ষেত্রে তো হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন ধরনের হচ্ছে ট্র্যাপ আছে, ফেরোমন ট্র্যাপ আছে, এছাড়া স্টিকি ট্র্যাপ আছে। এগুলার ব্যবহার যদি কৃষকরা করে সেক্ষেত্রে কিন্তু যে পোকার যে হচ্ছে আক্রমণটা এটা কমানো সম্ভব। তো এই বিষয়ে আপনারা কৃষকদেরকে কি পরামর্শ দিচ্ছেন? এই বিষয়ে আমাদের এখনো এই যে পার্টনার প্রকল্পের গ্যাপের আওতায় আমরা কাজ করতেছি এবং আইপিএম প্রকল্পের মাধ্যমে কাজ করতেছি। প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট গ্রামে 30 জন কৃষক নিয়ে এই ব্যাপারে তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি যেন সবাই ফেরোমন ট্র্যাপটা ব্যবহার করে। ফেরোমন ট্র্যাপ, ইয়েলো স্টিক এগুলো ব্যবহার কারণে হবে কি যে আপনার বিষের ব্যবহারটা কমে যাবে। কারণ বিষটা ব্যবহার করার কারণে আমাদের উপকারী যে পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড়গুলোও মারা যাচ্ছে। পরবর্তী দেখা যাচ্ছে পরাগায়নের সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমাকে কৃষক বলছিল যে আপনারা সাপ্তাহিকভাবে তাদের সাথে দেখা করেন বা সব পরামর্শ দেন। এর মধ্যে তার একটা কথা বললো যে আপনারা তাদেরকে কি তাবিজের বাক্স বা তাবিজের কিছু একটা বিষয় বললো। ওই বিষয়টা আসলে কি ছিল আমি তখন বুঝতে পারিনি। তাবিজের বিষয়টা হচ্ছে আপনার ওই যেই ফলছিদ্রকারী যে বলাটা থাকে, পুরুষ এবং স্ত্রী দুইটা বলা আক্রমণ করে, দুইটা বলাই ক্ষতি করে। আচ্ছা, সেই ক্ষেত্রে সেক্সপেরিমেন্ট ট্যাপটা ব্যবহার করার কারণে ওই ট্যাপের মধ্যে আপনার মহিলা পোকার গায়ের যেই গ্রানটা, স্মেলটা ওইটা দেওয়া থাকে। তো পুরুষ পোকা ওই স্মেলে আকৃষ্ট হয়ে যখন ওইখানে আসে, নিচে আবার হুইল পাউডার মিশ্রিত পানি থাকে, ওইটার ভিতরে পুরো পুরুষ পোকাটা মারা যায়। যখন পুরুষ পোকা মারা যায় তারপরে তার মানে হলো আপনার মহিলা পোকার বংশবৃদ্ধির একটা উপায় বন্ধ হয়ে গেল, অটোমেটিক পোকার সংখ্যা কমে যায় এবং ফসল টিকা শুরু করে আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আরও একজন কৃষক ভাই আছে, আমরা ওনার সাথে কথা বলে ওনার এই সবজি উৎপাদনে আসলে কি কি সমস্যা হচ্ছে এবং কি করছে এই বিষয়গুলো জানবো। আমাদের সাথে আছে শরীফ ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো আপনারা এই এলাকায় সবাই হচ্ছে সবজি চাষ করছেন, তো আপনি কি কি সবজি চাষ করছেন? হ্যাঁ ইনশাল্লাহ, এবার আমি প্রায় 1 বিঘা পরিমাণ কাঁকরোল চাষ করলাম। বেগুন আছে, ভেন্ডি আছে, পাশাপাশি লাল শাক আছে। এখন তো আমরা কি একটা বেগুনের জমিতে আছি, তাই না? জি। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি যে অনেক ফুল ফুটে আছে। তো এখানে আপনি হচ্ছে কতদিন আগে এই বেগুনের হচ্ছে চারাগুলো বপন করেছেন? এটা হচ্ছে আমার গাছের বয়স হচ্ছে 2 মাস। 2 মাস? জি, এটা এয়ার মালিক সিড কোম্পানির একটা ললিতা বেগুন। আচ্ছা, মোটামুটি ফলন আসতেছে, 2 মাস বয়স, ঠিক আছে। আর মনে মাসখানে গেলে আমি ফলন বিক্রি করতে পারবো, হারভেস্ট করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি কতটুকু জায়গার মধ্যে এই বেগুনটা করছেন? এটা হচ্ছে আপনার আমাদের এলাকায় যে 4 ঘন্টা আর কি। তো ভাই, আপনার এই বেগুনের জমিতে আসলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? জি আসলে আলহামদুলিল্লাহ আমি বেগুন লাগাইছি, কোনো সমস্যা তেমন কোনো সমস্যা নাই। টুকটাক যে সমস্যাগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো আমি কীটনাশকের মাধ্যমে ভালো করে ফেলছি আর মোটামুটি ভালো ফলন আসতেছে। আচ্ছা, এই যে ওখানে বেগুন দেখা যাচ্ছে না, একটু দেখায় আমাদের দর্শকদেরকে। এই যে
ও এটা তো মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর ভালোই ফলন আসতেছে। সুন্দর হ্যাঁ, আশা করি হয়েছে। সামনের 15 দিন বা 1 মাসের মধ্যে আমি হারভেস্ট করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে কিছু পাতা আমি দেখতে পাচ্ছি, এই যে একটু দেখেন, এই যে এখানে একটা পাতা দেখা যাচ্ছে একটু হলুদ হয়ে এটা গিয়েছে, হচ্ছে এটার সমস্যাটা কি? এটা হচ্ছে আপনার প্রথম গাছে যে প্রথম পাতাটা আছে না, এটা ঠিক আছে, এটা এমনি কোনো রোগ না, ও ঠিক আছে? আচ্ছা, মানে প্রতিটা গাছে একটা দুইটা করে এরকম হ্যাঁ, এরকম হলুদ পাতা আছে। বৃদ্ধ পাতা যেটাকে বলে আর কি, হ্যাঁ, হ্যাঁ, গাছের হ্যাঁ। প্রথম পাতাগুলো যেগুলো, এগুলো আর কি। আচ্ছা, তো আপনি তো এবার প্রথম না, আপনি আগেও হচ্ছে, না, এই প্রথম আমাদের এলাকায় এই হাইব্রিড জাতের এই বেগুনটা কেউ লাগায় না এখন পর্যন্ত, আমি প্রথম। সেক্ষেত্রে তো হচ্ছে আপনি কিছুটা ঝুঁকি নিয়ে কি শুরু করেছেন? ঝুঁকি নিয়ে, এটার মধ্যে ধারণা নাই আমার যে হাইব্রিড আচ্ছা। বেগুনটা আমার এলাকায় কিরকম হতে পারে, এটা আমার জানা নাই। তো আচ্ছা। মানে লাগাইলাম যে ইউটিউবে এই ভিডিওগুলো দেখে মোটামুটি নিজের কাছে ভালো লাগলো, এই জন্য লাগাইলাম আর কি। তো এই গাছগুলোকে আপনি কিভাবে যত্ন নিচ্ছেন? যে এটার মাধ্যমে আমি প্রতি সপ্তাহে একবার যাই গেছে গোড়া পোক, কিরা, এই যে ডিক্কাটা যে কিরার বিষটা আছে, এগুলো আমি স্প্রে করতেছি টাইম মতো, দেখে দেখতেছি কোন গাছটা কোনো সমস্যা হলো কিনা, আচ্ছা দেখাশোনা করতেছি আর কি। আচ্ছা, তো এইটা ছাড়াও তো আপনি বললেন কি আপনি ঢেঁড়সেরও হচ্ছে হ্যাঁ, ঢেঁড়স করছি। করেছেন, তো সেটা সম্পর্কে যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, ঢেঁড়স আমি হাইব্রিড জাতের যে ঢেঁড়সটা আছে, জি। মিনার জাতের একটা ঢেঁড়স আছে, এটা আমি লাগাইলাম আধগানি, আধা বিঘা যেটা বলে, অনেক ভালো ফলন হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এমনিতে আপনাদের যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা আমরা যেটা জানি, তো তারা কি আসে আপনাদেরকে পরামর্শ দেয় বা সহযোগিতা করে? জি, আগে আমরা তেমন একটা তাদের আনাগোনা পাইতাম না, এখন মোটামুটি অনেক রেসপন্স পাচ্ছি আর কি। আচ্ছা আমরা আসতেছে, আমাদের ডাকতেছে, আমাদের দলবদ্ধভাবে শিখাচ্ছে অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা। বিষমুক্ত ফলন কিভাবে আমরা ফলাইতে পারবো, এগুলো অনেক কিছু শিখাচ্ছে আমাদেরকে। বাহ, ভালো। তো আমরা তো আজকে এই যে খামারের চর, আপনাদের যে গ্রামটা আছে, এখানে আপনি সহ আরো একজন কৃষকের সাথে আমরা কথা বলেছি। তো এই আপনাদের তো গ্রামে অনেক কৃষক আছে, সকলের সাথে তো আসলে আমার পক্ষে হ্যাঁ। কথা বলা সম্ভব না। তো তাদের পক্ষ থেকে আপনার যদি কিছু বলার থাকতো, বা হচ্ছে আপনাদের কৃষকদের পক্ষ থেকে আপনাদের কোনো চাওয়া বা হচ্ছে কোনো সমস্যা বা যেটাই হোক, আপনারা যদি বলতে চান আমাদের দর্শকদের কাছে। আসলে বলতে আমাদের পারেন। অনেক কৃষক আছে এলাকাতে, মানে ওনারা কিন্তু সব বিষয়ে সব কিছু বুঝে না, না। ঠিক আছে? কারণ দীর্ঘদিন আমাদের হচ্ছে এলাকাটা হচ্ছে বাজে ফসল, মানে যে বাজে ফসল এলাকা আর কি, কোনো ধানের জমি না, সব বাজে ফসলে। হয়তো বা আমাদের এলাকার মাটিটা প্রায় নষ্ট প্রায়, ঠিক আছে? যদি আমাদের মাটিটা কোনো মানে সরকারিভাবে কোনো পরীক্ষা করে দেখতে পারতো যে মাটিটা মান কীরকম আছে, তখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম যে আমরা কী ধরনের খাবার দিলে মাটিটা আমরা আবার পুরো ফলন পাবো, ঠিক আছে না? এগুলো হলে ভালো হতো আর কি। আচ্ছা দর্শক, আমরা খামারের চর গ্রামের একাধিক কৃষকের সাথে কথা বলছিলাম। তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা মাটির যে পুষ্টি গুণাগুণটা, এইটা নিয়ে তারা বেশ সন্দিহান। তারা চাচ্ছে যে এই মাটির যেন যথাযথ পরীক্ষা করে তাদেরকে পুষ্টি গুণাগুণ সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়, তার ফলে তারা যে গাছগুলা যে রোপণ করবে সেখান থেকে যেন ভালো ফলন পায়। আমরা আশা করছি আমাদের আজকের পর্বের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং তারা যথাযথ পদক্ষেপ নেবে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে, ওনার কাছ থেকে যাবতীয় তথ্য, এই উপজেলার কৃষি বিষয়ক যাবতীয় তথ্যগুলো জেনে নিব। বেলাব উপজেলা কৃষি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন রয়েছে, 8টি ইউনিয়নে আমাদের বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হয়ে থাকে। আমাদের যে নারায়ণপুর ইউনিয়ন রয়েছে সেখানেই মূলত আমাদের সবজি চাষ করা হয়। এখানে বিচিত্র ধরনের সবজি থাকে এবং যে সকল সবজি আমাদের বিদেশে পর্যন্ত রপ্তানি হয়ে থাকে। আমাদের বর্তমানে এই মুহূর্তে গ্রীষ্মকালীন ফসল হিসেবে কাকরুল প্রচলিত আছে এবং আমাদের এই কাকরুল বাইরে রপ্তানি হচ্ছে। এখানে কৃষক যে কাকরুল চাষ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তার মধ্যে তারা বলে যে অল্প বয়সে ফল ঝরে পড়া, হলুদ হয়ে যাওয়া বা কখনো কখনো ফল কুঞ্চিত হয়ে যাওয়া। এই ক্ষেত্রে আমাদের যে কৃষি পরামর্শ, কৃষি ডিপার্টমেন্ট, আমরা যে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি তার মধ্যে আমরা মূলত দেখেছি এই সমস্যাগুলোর পিছনে 3টি কারণ রয়েছে। একটি প্রধান কারণ হলো, সেটা হলো পরাগায়নের কারণে সেখানে কাকরুলের ফল ঝরে পড়তে পারে। দ্বিতীয় কারণ হতে পারে কোনো রোগের কারণে, বা তৃতীয় কারণ হতে পারে কোনো মাছি পোকা, যে ফলের সবজির যে মাছি পোকা আছে সেটা আক্রমণ করলে। আমরা যদি পরাগায়নের কথা বলি, কাকরুল এমন ধরনের এক সবজি যেখানে পুরুষ এবং স্ত্রী ফুল থাকে দুটি ভিন্ন গাছে। সেক্ষেত্রে আমরা যখন কাকরুলের বীজ বপন করি বা মুথা লাগাই, তখন স্ত্রী ফুলের সাথে আনুপাতিক হারে পুরুষ গাছও লাগাতে হবে যেন পরাগায়নে কোনো সমস্যা না হয়। দ্বিতীয় কারণ হতে পারে কোনো রোগের কারণে যদি হয়, সেখানে পাউডারি মিলডেরও হতে পারে বা মোজাইক হতে পারে ভাইরাসের কারণে, বা চারার যদি ঢলে পড়া রোগ হয়ে থাকে সেক্ষেত্রে কাকরুলের রোগের জন্য চিকিৎসা নিতে হবে। আর যদি আমরা কোনো কীটপতঙ্গের জন্য হয়, যেটা মাছি পোকা, আমরা জানি যে কিউকারবেটিসি গোত্রের সকল ফ্যামিলির সবজির জন্য আমরা বাজারে যে স্যাক্সফেরোমন ফাঁদ আছে, যেটা কিউলিওর বলে, কিউলিওর ব্যবহার করলে আমাদের এই মাছি পোকা থেকে অনেক ক্ষেত্রে আরোগ্য পাওয়া যাবে।
তাছাড়া আমরা বলে থাকি বোরনের কারণে কাকরনের ফল কুঞ্চিত হয়ে যেতে পারে, ঝরে পড়তে পারে, বা পটাশের অভাবেও ফল ঝরে পড়ে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বোরন সার ব্যবহার করলে এ থেকে অনেকটা আরোগ্য লাভ করতে পারবো বলে আশা করি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।